দুই প্রতিবেশী দেশ, বিশ্ব ফুটবলের দুই অপ্রতিরোধ্য পরাশক্তি, ব্রাজিল আর আর্জেন্টিনা। মানচিত্রে দেশ দুটির অবস্থান একদম পাশাপাশি, কিন্তু এক দেশে কথা বলে পর্তুগিজ ভাষায়, অন্য দেশে স্প্যানিশ ভাষায়। এক দেশে আফ্রিকার সংস্কৃতির ছাপ স্পষ্ট, অন্য দেশের শহর, ঘরবাড়ি, এমনকি মানুষের চেহারাতেও ভেসে ওঠে ইউরোপের প্রভাব। খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের চেহারা পর্যন্ত একদম আলাদা। পাশাপাশি দুটো দেশ, তবুও কেন এমন হলো? এই পার্থক্যটা শুরু হয়েছিল কলম্বাসের আমেরিকায় পৌঁছানোর ঠিক পরপর। সালটা 1494। মানচিত্র ভাগ করে নিল স্পেন আর পর্তুগাল। ইতিহাসের পাতায় একে টর্দেসিয়ার চুক্তি বলা হয়। পোপ ষষ্ঠ আলেকজান্ডারের মধ্যস্থতায় একটা কাল্পনিক রেখা টেনে স্পেন আর পর্তুগাল ঠিক করে নিল কে কোন দিকে রাজত্ব করবে। রেখার পূর্ব দিকের অংশটি পেল পর্তুগাল এবং পশ্চিমের অংশটি গেল স্পেনের অধীনে। সেখান থেকেই জন্ম নেয় ভবিষ্যতের ব্রাজিল আর স্প্যানিশ আমেরিকা। এই একটা ভৌগোলিক সিদ্ধান্তই পরবর্তী 500 বছরের জন্য দেশ দুটির নিয়তি লিখে নিয়েছিল। দুটি দেশকে শুধু সীমান্তই আলাদা করেনি, তাদের আলাদা করেছে দুটি সম্পূর্ণ ভিন্ন ঔপনিবেশিক প্রকল্প। স্প্যানিশ শাসনাধীন রিও দে লা প্লাটা অঞ্চলটি ছিল মূলত একটি ট্রানজিট করিডোর। আজকের বলিভিয়ার পেটোসি খনি থেকে তোলা রূপা বুয়েন্স আইরেস বন্দর হয়ে স্পেনে পাঠানো হতো। পাশাপাশি পাম্পাসের বিশাল চারণভূমিতে গড়ে উঠেছিল পশুপালন ভিত্তিক এক আলাদা অর্থনীতি। স্প্যানিশরা এই পুরো অঞ্চলকে একটা সরবরাহ ব্যবস্থার অংশ হিসেবে দেখত। তারা বিশাল ভাইস রয়্যালিটি বানালো, ক্যাথলিক চার্চ এবং কেন্দ্রীয় প্রশাসন দিয়ে পুরো অঞ্চলকে শাসন করতে শুরু করলো। বুয়েন্স আইরেস ধীরে ধীরে স্প্যানিশ সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। আর এর ঠিক উল্টো চিত্র ছিল ব্রাজিলে। পর্তুগিজরা সেখানে গড়ে তুলেছিল এক বিশাল বাগান ভিত্তিক অর্থনীতি। চিনি আর কফি উৎপাদনের জন্য তারা প্রচুর পরিমাণ আফ্রিকান দাসদের ব্যবহার করতে লাগলো। ফলে ব্রাজিলের সমাজ, অর্থনীতি আর জনসংখ্যার মূল ভিত্তিটাই গড়ে ওঠে দাস প্রথার উপর ভর করে। পেটোসি খনির রূপা আর উপকূলীয় চিনির বাগান থেকেই জন্ম হয় দুটি ভিন্ন ঔপনিবেশিক অর্থনৈতিক মডেলের। অর্থনীতির এই পার্থক্য শুধু বাজার বদলায়নি, বদলে দিয়েছে দুই দেশের জনসংখ্যা, সংস্কৃতি আর জাতীয় পরিচয়ও। শ্রম ব্যবস্থার ভিন্নতাই এই দুই জাতির রক্তের মিশ্রণকে আলাদা করে দিয়েছে। ব্রাজিলের বাগান ভিত্তিক অর্থনীতির বিশাল শ্রমের চাহিদা মেটাতে আফ্রিকা থেকে প্রায় 50 লক্ষ মানুষকে দাস হিসেবে ধরে আনা হয়। প্রথম 250 বছরে ব্রাজিলে আসা মানুষদের শতকরা 70% ছিল এই বন্দি মানুষগুলো। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা এই দাসেরা ব্রাজিলের মাটি আর সংস্কৃতির সাথে মিশে গেল। তৈরি হলো এক অনন্য আফ্রো ব্রাজিলীয় পরিচয়। আজ ব্রাজিলের সঙ্গীত, ধর্ম, রান্না, ভাষা, এমনকি ফুটবলের ছন্দেও সেই আফ্রিকান উত্তরাধিকারের গভীর ছাপ দেখা যায়। কিন্তু আর্জেন্টিনা হাঁটল সম্পূর্ণ ভিন্ন এক পথে। 19 শতকের শেষ ভাগে রাষ্ট্রপতি হুলিও আর্জেন্টিনো রোকারের নেতৃত্বে কনকোয়েস্ট অব দ্য ডেজার্ট নামের এক সামরিক অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে আর্জেন্টিনার ভেতরের ভূখণ্ড থেকে আদিবাসীদের জোর করে উচ্ছেদ করা হয়। হাজার হাজার আদিবাসীকে হত্যা এবং বন্দি করে তাদের 60 মিলিয়ন হেক্টর জমি দখল করে নেয় রাষ্ট্র। বেঁচে যাওয়া মানুষদের বন্দি শিবিরে আটকে রাখা হয় আর শিশুদের জোর করে তুলে দেওয়া হয় ধনী পরিবারগুলোর হাতে। এই অভিযানের পর আর্জেন্টিনা আরও পরিকল্পিতভাবে ইউরোপীয় আদিবাসীদের জন্য দরজা খুলে দেয়। এরপর আর্জেন্টিনাকে ইউরোপীয়করণ করার এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়। 1876 সালের অভিবাসন আইনের অধীনে ইটালি, স্পেন, জার্মানির মতো দেশগুলো থেকে দলে দলে মানুষ এসে আর্জেন্টিনায় বসতি গড়ে। 1857 থেকে 1913 সালের মধ্যে প্রায় 58 লক্ষ ইউরোপীয় আর্জেন্টিনায় প্রবেশ করে। এর ফলেই আজকের আর্জেন্টিনাকে দেখতে এতটা ইউরোপীয় মনে হয়। স্বাধীনতা লাভের গল্পেও এই দুই দেশের পথ ছিল
একদম আলাদা। 1808 সালে নেপোলিয়নের আক্রমণের মুখে পর্তুগিজ রাজপরিবার লিসবন ছেড়ে ব্রাজিলে পালিয়ে যায়। রিও ডি জেনেরিও হয়ে ওঠে পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী। পরবর্তীতে রাজপুত্র প্রথম পেদ্রো নিজেই ব্রাজিলের স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই রাজতান্ত্রিক শাসনের স্থায়িত্ব ব্রাজিলের প্রশাসনিক কাঠামোকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছিল। ফলে স্বাধীন হওয়ার পরও ব্রাজিলের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে এবং দেশটি ভেঙে টুকরো টুকরো হওয়ার হাত থেকে বেঁচে যায়। বিপরীতে আর্জেন্টিনার স্বাধীনতার ইতিহাস ছিল দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় ভরা। স্প্যানিশ শাসনের অবসানের পর বুয়েন্স আইরেসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আর প্রান্তিক প্রদেশগুলোর স্বায়ত্ত শাসনের কোন্দল দেশটিকে বিধ্বস্ত করে দেয়। স্থানীয় সামরিক নেতা আর্জেন্টিনার রাজনৈতিক সংস্কৃতিতে এক দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেয়। হুয়ান ম্যানুয়েল দে রোসাসের মতো নেতারা বুয়েন্স আইরেসের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন আর নিজেদের ব্যক্তিগত মিলিশিয়া দিয়ে শাসন চালাতে থাকেন। তারা নিজেদের বিশাল এন্তান্সিয়া বা খামারগুলোর উপর ভিত্তি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। এই সংঘাত আর বিভাজন আর্জেন্টিনার রাজনীতিকে চিরকাল তাড়া করে বেরিয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে আর্জেন্টিনা ছিল বিশ্বের ধনী দেশগুলোর একটি। 1883 সালে রেফ্রিজারেশন প্ল্যান্ট স্থাপিত হওয়ার পর আর্জেন্টিনার মাংস ইউরোপের বাজারে গিয়ে দেশটিকে সম্পদের চূড়ায় পৌঁছে দেয়। 1920 সালের দিকে তাদের বার্ষিক কৃষিপণ্য রপ্তানির পরিমাণ ছিল $100 কোটি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক নীতির ধারাবাহিক পরিবর্তন এবং উচ্চ মুদ্রাস্ফীতি আর্জেন্টিনার অর্থনীতিকে দুর্বল করে দেয়। একসময় বিশ্বের ধনী দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও দেশটি বারবার ঋণ ও অর্থনৈতিক সংকটে পড়ে। 2001 সালে দেউলিয়া হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা এই ঋণের জাল থেকে বের হতে পারেনি। আর এর ঠিক উল্টো দিকে ব্রাজিল ধীরে ধীরে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্পায়নের দিকে আগায়। রাষ্ট্রীয় শিল্পনীতি এবং বিশাল অভ্যন্তরীণ বাজার তাদের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করে তোলে। আজ ব্রাজিল বিশ্বের অন্যতম বড় অর্থনীতি এবং ব্রিক্স জোটের সদস্য। ব্রাজিলের সেই পুরনো বাগানভিত্তিক অর্থনীতির বিবর্তন তাদের একটি শক্তিশালী বাজার তৈরিতে সাহায্য করেছে। অর্থনীতিতে চরম বৈষম্য থাকলেও তারা নিজেদেরকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছে। এই ভিন্ন ইতিহাসের প্রতিফলন শুধু অর্থনীতি বা রাজনীতিতে নয়, জাতীয় পরিচয়ও দেখা যায়। আর সেই পরিচয়ের সবচেয়ে শক্তিশালী প্রকাশগুলোর একটি হলো ফুটবল। বিংশ শতাব্দীতে ফুটবল দুই দেশের জন্য শুধু খেলা ছিল না, ব্রাজিলে এটি ছিল বহু জাতিগোষ্ঠীকে এক জাতীয় পরিচয়ে বাঁধার মাধ্যম। আর্জেন্টিনায় এটি হয়ে ওঠে ইউরোপীয় অভিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে একই পতাকার নিচে এক করার প্রতীক। তাই বিশ্বকাপে তারা শুধু কাপের জন্য খেলে না, নিজেদের জাতীয় পরিচয়ও বহন করে খেলার মাঠে। ব্রাজিলের ফুটবলে যে স্বতঃস্ফূর্ততা দেখা যায় তার শেকড় লুকিয়ে আছে আফ্রো ব্রাজিলীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও কাপোয়েরার মতো মার্শাল আর্টে। সাম্বার ছন্দ, রাস্তার ফুটবল আর বহু সাংস্কৃতিক মিশ্রণ মিলে গড়ে উঠেছে তাদের নিজস্ব ফুটবল দর্শন। আর্জেন্টিনায় ফুটবল আবার গড়ে উঠেছে ইউরোপীয় ক্লাব সংস্কৃতি, বন্দরনগরী বুয়েন্স আইরেসের নগর জীবন এবং তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতার ভেতর। ইউরোপীয় অভিবাসনের সেই প্রভাব খুব স্পষ্টভাবেই তাদের ফুটবল দর্শনে প্রতিফলিত হয়। তাই ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল শুধু দুটি খেলার দর্শনের সংঘর্ষ নয়। ফুটবল এই ইতিহাস তৈরি করেনি, বরং 500 বছরের সেই ইতিহাসকেই মাঠে দৃশ্যমান করে তুলেছে। আজ মাঠে মেসির দেশের বিপক্ষে ভিনিসিয়াসের দেশ খেললেও সেই ম্যাচের প্রথম বাঁশি বেজেছিল 1494 সালে।